হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজও আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক মাদ্রাসা সার্ভিস কমিশন এবং সিএসটি প্র্যাকটিস নাম্বার 13, 50 নম্বরে গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্নোত্তর। টপিক হচ্ছে নতুন দিগন্ত অনুবাদন সংঘ আন্তর্জাতিক সাহিত্য। আলোচক হচ্ছে আমি সৌম্যদীপ মাইতি। দেখুন, আমাদেরকে এর আগে ভারতীয় সাহিত্য থেকে মোট 10টা সাহিত্যিক থেকে 50 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছিল। তারপর আন্তর্জাতিক সাহিত্য থেকে 35টা আর ভারত সাহিত্য থেকে 5টা, মানে মোট ভারতীয় আন্তর্জাতিক সাহিত্য মিলিয়ে 40টা প্রশ্ন দেওয়া হয়েছিল। মানে মোট 50টা প্লাস 40টা 90 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। তো বাকি ছিল 5টা আন্তর্জাতিক সাহিত্য। তো আজকের টপিক সেটাই, যে বাকি 5টা আন্তর্জাতিক সাহিত্য, মানে এখানে 91 থেকে দাগ নাম্বার হওয়া উচিত ছিল, তো আমি 1 নাম্বার থেকে দাগ নাম্বার দিয়েছি। মানে আগের 90টা আর এই 50টা, এই 40টা প্রশ্ন যদি আপনারা পড়েন তাহলে ভবিষ্যতে কোনো পরীক্ষা আটকাবেন না। মানে এসএলএসটি টপিক থাকুক, মাদ্রাসা টপিক থাকুক, এখান থেকে কমন আসবে। শুধু উইলিয়াম শেক্সপিয়ার আর হচ্ছে আপনার কালিদাস, এদের অনুবাদ বহু আছে, তো এদের অনুবাদটা তো সাজেশন সবসময় লাগানো যায় না। তো কালিদাস আর অনুবাদ মানে উইলিয়াম শেক্সপিয়ার যদি দেখে নেন বই থেকে, বাকি সব কিন্তু এখান থেকে 100% কমন লাগবে না। আপনাকে কোনো টিউশন দিতে হবে না, কোনো খাটতে হবে না, কোথাও যেতে হবে না। শুধু অনুবাদন সঙ্গে টপিকে অনেকে গাদা নোট দেয়, অনেক টাকা চাই, কিন্তু কোনো বই আপনাকে কিনতে হবে না এই 140টা প্রশ্ন পড়লে। আমি এই 1 সপ্তাহ ধরে আধুনিক মধ্যবাদে পুরো সমগ্র একটা মোটা বই পড়ে কিন্তু এই টপিকগুলো বানিয়েছি। একটা বই না, অনেকগুলো বই পড়ে কিন্তু টপিকগুলো বানিয়েছি। এই 140টা প্রশ্ন পড়লে কিন্তু আপনাকে কোনো পড়তে হবে না অনুবাদন সংঘ থেকে, এটা আমার গ্যারেন্টি। পরীক্ষার পর সবাই এটা কিন্তু ভালো করে একদম খাতায় ফ্রেশভাবে লিখে দেবেন। এখন তো সময় পাবেন না, এখন দেখে নিন, পরীক্ষার পর পুরো খাতায় ভালো করে লিখে নেবেন। তবে একটা কথা বলি, এই টপিকটি ছাড়াও সমগ্র টপিক আমার নিয়ে মোট 13টা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। অনেকে 1-2টো প্র্যাকটিস সেট খুঁজে পাননি, মানে অনেকে তো 11টা প্র্যাকটিস সেট দেখেছেন। এখান থেকেও দেখুন হয়তো অনেকে কমন পাবেন। এইগুলো সব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। মাদ্রাসা পরীক্ষার আগে কিন্তু এটা আমার শেষ ভিডিও। আমি বলেছিলাম মালদা আসতে আসতে আমি সেই রাত্রে ঘুমোইনি, মানে 12টা একটা মতো জেগেছি। সেখানে টায়ার্ড হওয়ার কথা, সেখানে জেগে কিন্তু এই প্রশ্নগুলো বানিয়েছি। এবং আজকে বিকালেও মানে পুরো সমগ্রভাবে প্রশ্নটা বানিয়ে সেখানে 30টা বা 25টা প্রশ্ন দেওয়ার কথা আমি 50টা প্রশ্ন বানিয়েছি। এখান থেকে আমরা কমন পেয়েছি, এবং গ্যারেন্টি। ঠিক আছে, তো চলুন বেশি দিন ভিডিও শুরু করি। তার আগে আমাদের একটা ব্যাচ, সবাই জানেন যে মাদ্রাসা এটা আমার শেষ ভিডিও। আমাদের ব্যাচ শুরু হবে 7 থেকে 10 তারিখের মধ্যে। তো আপনারা পরীক্ষা দেওয়ার পর 4 তারিখ রেস্ট নেবেন। 5 তারিখে সবাই 6290377134 নাম্বার কলিং করে বা যোগাযোগ করে নেবেন যারা নতুন ব্যাচে ভর্তি হতে চান। আর নাহলে হোয়াটসঅ্যাপ করবেন 8768830230 নম্বরে। সব কিছু এখানে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। 7 থেকে 10 তারিখের মধ্যে ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচ। আর 5 তারিখ থেকে কিন্তু আপনারা ফোন করা শুরু করবেন, কারণ আর সময় নেই। যদি এসএসসি হঠাৎ বেরিয়ে যায় তখন কিন্তু এই আপনারা ছাড়লে, যদি 1 মাস 2 মাস পড়াশোনা ছাড়েন, তাহলে কিন্তু এগোতে পারবেন না। এই যে ফ্লোটা আছে, পুরো মাদ্রাসা সিলেবাস কমপ্লিট করেছেন, সেই ফ্লোতেই কিন্তু আপনারা এসএসসি সিলেবাস কমপ্লিট করবেন। তাহলে কিন্তু আপনারা পিছনে ধরে তাকাতে পারবেন না, শুধু এগিয়ে যাবেন। যারা ভালো ছাত্র, যারা নতুনরা ভালো ছাত্র, শুধু স্রোতে গা মেলে যান, আপনারাও একদিন ভালো হয়ে যাবেন। ঠিক আছে, তো শুধু স্রোতে গা ভেসাতে হবে বা গা মেলাতে হবে, আর কিছু না। দেখুন, এটা টপিকটা আপলোড করছি, তো সবাই একবার দেখে নেবেন টপিকটা। আর আমাদের পরীক্ষা চলছে, সবাই জানেন যে আমাদের বই কিনেছে বা যারা আমাদের কাছে কোচিং পড়ে, তাদের একটা প্র্যাকটিস সেট আমরা দিয়েছি এর আগে। তো আজকেও একটা পরীক্ষা নিচ্ছি, ওদের রাত্রিবেলা আমি উত্তরপত্রগুলো দিয়ে দেবো, সবাই মিলিয়ে নেবেন। তো আমরা কথা মতো আমাদের সবাইকেই এই প্র্যাকটিস সেটটা দিয়েছি। তো সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা বই কিনেছেন বা কোচিং করেন বা হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়েছি। তো এমনকি যারা বইও কিনে না, তারা আমাদের যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে। হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া নেই, কিন্তু টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেই টেলিগ্রামে জয়েন হতে পারেন। আগের পরীক্ষাটা হয়তো দিতে পারেন, দেরি হয়ে গেছে, কিন্তু আজকের পরীক্ষাটা আপনারা দিতে পারেন, কারণ রাত্রি 9টার সময় উত্তরপত্র আপলোড করা হবে। তাই সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। 2টো টেলিগ্রাম গ্রুপ আছে, যেগুলো একটা জয়েন হয়ে যান। আর পারলে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান, ওখানে অনেক কিছু সাহায্য করা হয়। আচ্ছা, আর ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন, অনেক খাটনির ভিডিও, আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আমি কিছু জানি না, শুধু পরিবর্তে কেমন লেগেছে ভিডিওটা, প্র্যাকটিসটা কেমন ছিল, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কমেন্টটুকুই আমার প্রাপ্য। আর সবাই হিংসা না করে আছে ভিডিওটি সবাইকেই
শেয়ার করে দিন, আর এই ভিডিওটা দেখেই তবেই পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে? চলুন, ফার্স্ট প্রশ্ন, বিংশ শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? তিনি 1888 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। তিনি হেনরি এলিয়ট এবং চার্লস স্টান্সের সবচেয়ে ছোট ছেলে ছিলেন। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। আজকে অপশন পড়বো না, আজকে শুধু অ্যান্সার বলবো। উত্তর হচ্ছে অপশন খ, টমাস টেয়ান্স এলিয়ট। আর হচ্ছে পাশে যে তথ্যগুলো দিয়েছি এইগুলোও ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকে ভাবেন এগুলো পড়তে হবে না, পাশে তথ্যগুলো ইম্পর্টেন্ট, তাই এগুলো 50টার মধ্যে ধরে গেছে, ঠিক আছে? 140টা প্রশ্ন পড়লে আমাদের সব হয়ে যাবে। প্রশ্ন প্লাস পাশের তথ্য দুটোই দেখবেন। আর অনেকে পরীক্ষা দিতেও পারেন, পরীক্ষা দিলে কমেন্ট করবেন যে কত পেয়েছেন। আর যারা ভাবেন না কঠিন লাগছে পরীক্ষা দেবো না, হ্যাঁ, তারা হচ্ছে শুধুমাত্র কমেন্ট করলেই হবে যে প্রশ্নপত্র কেমন ছিল। 2 নম্বর প্রশ্ন, ইংরেজি কবি টি.এস. এলিয়টের প্রথম কবিতা কোনটি? উত্তর হচ্ছে অপশন এ ফেবল ফর ফিস্টার্স। শৈশব থেকে তিনি ল্যাটিন, গ্রিক, ফরাসি ও জার্মান ভাষা জানতেন। তিনি দুটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান, দি ইগোইস্ট এবং দি ক্রাইটেরিয়ান। নিজের পত্রিকা ছাড়াও এলিয়ট কখনো কখনো ম্যানচেস্টার গার্ডিয়ান ও দি নিউ স্টেটসম্যান পত্রিকাও প্রবন্ধ লিখতেন। এবার সব তথ্য দেখে নেবেন। 3 নম্বর প্রশ্ন, 1927 থেকে 30 খ্রিস্টাব্দের মধ্যে রচিত টি.এস. এলিয়টের ম্যারিনা, জার্নি অব দি ম্যাজাই, এ সং ফর সিমিয়ন ও অ্যানিমুলা কবিতাগুলি টি.এস. এলিয়টের কোন কাব্যগ্রন্থ বা কাব্য সংগ্রহের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন গ, এরিয়েল পোয়েমস, রচনাকাল 27 থেকে 30। তথ্যগুলো দেখুন। এলিয়টের মা ছিলেন কবি, মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়টের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? সবাই জানেন এটা। অপশন ক, দ্য ওয়েস্টল্যান্ড, ডিসেম্বর 1922 খ্রিস্টাব্দে প্রকাশকাল। এই কাব্যের 5টি পর্ব রয়েছে। তথ্য দেখুন। এই কাব্যগ্রন্থটি আমেরিকার দি ডায়াল এবং ইংল্যান্ডের দি ক্রাইটেরিয়ান পত্রিকায় প্রকাশিত হয়। গ্রন্থটি বছরের শ্রেষ্ঠ কাব্য হিসেবে স্বীকৃত হয়েছিল। দি ডায়াল পত্রিকা এলিয়টকে $2000 পুরস্কার দিয়েছিলেন। আমেরিকা থেকে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। প্রকাশক ছিলেন বনি অ্যান্ড লিভারেট। এর অনেক তথ্য পাওয়া যায়, মোটামুটি এইটুকু তথ্য বললেই হবে, বাকিগুলোর দরকার নেই। 5 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়টের শেষ নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, দ্য এল্ডার স্টেটসম্যান, পূর্ব নাম দি রেস্কিওর। এলিয়টের গবেষণা গ্রন্থ প্রকাশিত হয় তার 76 বছর বয়সে। নাম ছিল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য ফিলোসফি অফ এ.এইচ. ব্র্যাডলি। তার দি ওয়েস্টল্যান্ড নামক বিখ্যাত কাব্যগ্রন্থ প্রকাশের পর দি হলোম্যান 1925 নামক আরও একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি টি.এস. এলিয়টের কাব্যনাট্য রচনার প্রয়াস হিসেবে চিহ্নিত? উত্তর হচ্ছে অপশন ক, সুইনি অ্যাগনিস্টেস 1932। 7 নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিকের প্রথম প্রবন্ধগ্রন্থ দি সেক্রেড রুট 1920, বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ট্র্যাডিশন অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এবং প্রবন্ধ সংকলন গ্রন্থ অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস? উত্তর হচ্ছে অপশন খ, টমাস টান্স এলিয়ট। 8 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়ট সাহিত্যে কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন গ, 1948 খ্রিস্টাব্দ। যদি ভাগ্য ভালো থাকে একটা নোবেল পুরস্কার আসতেও পারে। আর কার লেখা কি গ্রন্থ একটা তো আসবেই, অনুবাদ একটা আসবেই। নানা প্রশ্ন, টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে বলবে বিষ্ণু দে, কিন্তু না, তিনি এলিয়টের দ্য জার্নি অব দ্য ম্যাগি নামক কবিতার অনুবাদ করেন তীর্থযাত্রী নামে। কবিতাটি তার পুনশ্চ 1932 কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। তীর্থযাত্রী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1339 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় বা 1933 খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকায়। এবার যদি বলে 10 নম্বর প্রশ্ন, বাংলার এলিয়ট কাকে বলে? তখন হবে অপশন গ, বিষ্ণু দেকে। তার চোরাবালি 1937 কাব্যগ্রন্থের টি.এস. এলিয়টের দি ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থের প্রভাব আছে। অনেকে বলেন 1938, কিন্তু না, 1344 বঙ্গাব্দ মানে 593 যোগ করুন 1937 খ্রিস্টাব্দ। যদিও মাসের নাম নেই, কিন্তু গবেষণা বইতে 1937 খ্রিস্টাব্দ লেখা আছে। আচ্ছা, এছাড়া এই কাব্যগ্রন্থ এলিয়টের দি হলোম্যান 1925 কাব্যগ্রন্থের প্রভাব পরিলক্ষিত হয়। তিনি এলিয়টের 18টি কবিতার বাংলা অনুবাদ এলিয়টের কবিতা 1953 নামে প্রকাশ করেন। তিনি এই অনুবাদ গ্রন্থটি উৎসর্গ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এককালীন ব্যক্তিগত সচিব অধ্যাপক অপূর্ব কুমার চন্দ্রকে। 11 নম্বর প্রশ্ন, আমেরিকান সাহিত্যিক আর্নেস্ট মিলার হেমিংওয়ের প্রথম প্রকাশিত ছোট গল্প সংকলন গ্রন্থ কোনটি? টমাস টেয়ান্স এলিয়ট শেষ, এবার হচ্ছে হেমিংওয়ে। দেখুন এখানে ফার্স্ট উত্তর হচ্ছে অপশন ক, 3 স্টোরিজ অ্যান্ড 10 পোয়েমস 1923। এই গ্রন্থটি প্রকাশ করেন রবার্ট ম্যাকমেলম্যান। এর কয়েকটি কবিতা পূর্বে পোয়েট্রি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তিনি 1899 খ্রিস্টাব্দের 21 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ওক পার্কে জন্মগ্রহণ করেন। এলিয়টের পিতার নাম ক্লারেন্স এডমন্ডস হেমিংওয়ে এবং মাতার নাম
গ্রেস হল হেমিংওয়ে। তার পিতা পেশে ছিলেন মেডিসিনের ডাক্তার, তার মায়ের উৎসাহ ছিল শিল্পকলা চর্চা। আমি একটু স্পিডে বলবো কারণ অনেক বড় ভিডিও যাবে, এখানে মালদায় নেটওয়ার্ক থাকে না, তাই আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। 12 নম্বর প্রশ্ন, আর্নেস্ট মিলার হেমিংওয়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক দ্য সান অলসো রাইজেস 1926। এগুলো সবই ইম্পর্টেন্ট। তার আইসবার্গ তত্ত্ব নামে পরিচিত নির্মেদ ও নিরাবেগী লেখনী বিংশ শতাব্দীর কথা সাহিত্যের ভাষাশৈলীতে ব্যাপক প্রভাব ফেলে। অন্যদিকে তার রোমাঞ্চপ্রিয় জীবন ও ভাবমূর্তি পরবর্তী প্রজন্মের কাছে তাকে প্রশংসিত করে তোলে। 13 নম্বর প্রশ্ন, কোন উপন্যাস থেকে আর্নেস্ট মিলার হেমিংওয়ের জয়যাত্রার সূচনা হয়? উত্তর হচ্ছে অপশন ক দ্য সান অলসো রাইজেস 1926। আচ্ছা, আর্নেস্ট 18 বছর কাটিয়েছেন উইন্ডারমিয়ার কটেজে। তার লেখা একটি উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন গ্রন্থ হলো দ্য স্নোজ অফ কিলিমানজারো অ্যান্ড আদার স্টোরিজ 1961, এবং দুটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো দ্য কিলার ও দ্য শর্ট হ্যাপি লাইফ অফ ফ্রান্সিস মাকম্বার। এই দুটি গল্প অবলম্বনেও কিন্তু দুটি চলচ্চিত্র নির্মিত হয়, এবং এই ছোট গল্প সংকলন গ্রন্থ অবলম্বনেও কিন্তু একটি চলচ্চিত্র নির্মিত হয়। 14 নম্বর প্রশ্ন, আর্নেস্ট মিলার হেমিংওয়ের নিম্নলিখিত কোন উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশের পূর্বে ধারাবাহিকভাবে স্ক্রিনবার ম্যাগাজিনের পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হচ্ছে অপশন গ আ ফেয়ারওয়েল টু আর্মস 1929। এই উপন্যাসের কাহিনীকে নিয়ে সিনেমা বানান ফ্রাঙ্ক রোজার্গ। ছবিটি কয়েকটি বিষয়ে একাডেমি পুরস্কার পান। এছাড়া এই উপন্যাস অবলম্বনে 1957 খ্রিস্টাব্দে এই একই নামের চলচ্চিত্র পরিচালনা করেন চার্লস ভাইদর। এর চিত্রনাট্য লেখেন ব্রেন হক্ট। আর্নেস্ট মিলার হেমিংওয়ের প্রায় অনেক উপন্যাস লিখে কিন্তু চলচ্চিত্র নির্মিত হয়েছে। আমি যেগুলো মেন সেগুলো এখানে দিয়েছি। 15 নম্বর প্রশ্ন, স্পেনের যুদ্ধ শান্তির অভিজ্ঞতা নিয়ে আর্নেস্ট মিলার হেমিংওয়ে কোন উপন্যাসটি লেখেন? উত্তর হচ্ছে অপশন খ ফর হোম দ্য বেল টোলস 1940। এছাড়া স্পেনের গৃহযুদ্ধের সময় আক্রান্ত মাদ্রিদের পটমিকে তিনি দ্য ফিফথ কলাম 1938 নাটকটি লেখেন। এই নাটকের নায়িকা চরিত্রের সঙ্গে তার তৃতীয় পত্নী লেখিকা ও সাংবাদিক মার্তা গেলহন্ডের মিল আছে। আর এই যে উপন্যাস ফর হোম দ্য বেল টোলস, এটি তার সবচেয়ে বেশি বিকৃত উপন্যাস। 16 নম্বর প্রশ্ন, যতই ঘুরে আসুক আপনারা কিন্তু একই উত্তর করবেন। ইতালিতে ভ্রমণকালে আর্নেস্ট মিলার হেমিংওয়ের পরিচয় হয় ইতালির মহিলা কবি অ্যাড্রিয়ানা ইভানচিকের সঙ্গে। হেমিংওয়ের কোন উপন্যাসের ইটালিয়ান চরিত্রটি ইতালির মহিলা কবি অ্যাড্রিয়ানা ইভানচিকের আদলে নির্মিত? উত্তর হচ্ছে অপশন ঘ অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড ইনটু দ্য ট্রিজ 1950। তার প্রকাশিত গ্রন্থের অনেকগুলোই মার্কিন সাহিত্যের ধ্রুপদী বা চিরায়তের গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। 17 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের জন্য আর্নেস্ট মিলার হেমিংওয়ে 1953 খ্রিস্টাব্দে পুলিৎজার পুরস্কার পান? উত্তর হচ্ছে অপশন ঘ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি 1952। এই উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশের পূর্বে লাইভ ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়। 18 নম্বর প্রশ্ন, আর্নেস্ট মিলার হেমিংওয়ে তার কোন উপন্যাসের জন্য 1954 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি 1952। এই উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেন জন স্টুরজেস, এবং 1990 খ্রিস্টাব্দে মার্কিন টেলিভিশন পরিচালক জন ইরভিনো এই উপন্যাস অবলম্বনে এই একই নামে সিনেমা নির্মাণ করেন। 19 প্রশ্ন, নিচের কোনটি বা কোন উপন্যাসটি আর্নেস্ট মিলার হেমিংওয়ের মরণোত্তর প্রকাশিত নয়? মানে তিনটা মরণোত্তর, একটা নয়। উত্তর হচ্ছে অপশন ক দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি 1952। বাকি তিনটা উপন্যাস কিন্তু মরণোত্তর প্রকাশিত। 20 প্রশ্ন, 1961 খ্রিস্টাব্দে 2 জুলাই নিম্নলিখিত কোন সাহিত্যিক একটি শটগানের সাহায্যে আত্মহত্যা করেন? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন গ আর্নেস্ট মিলার হেমিংওয়ে। এর আগে অসুস্থ শরীর নিয়ে তিনি ছদ্মনামে মেয়ো ক্লিনিকে ভর্তি হন, তারপর দুবার তিনি আত্মচেষ্টা করেছিলেন। আর্নেস্ট মিলার হেমিংওয়ে শেষ। এরপর আসছে ল্যাংস্টন হিউজ। 21 নম্বর প্রশ্ন, বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের মার্কিন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধিক ও সমাজকর্মী ল্যাংস্টন হিউজের সম্পূর্ণ নাম কি? উত্তর হচ্ছে অপশন খ জেমস মার্শাল ল্যাংস্টন হিউজ। তথ্য দেখুন, তিনি 1902 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসৌরির জোপলিন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সোভিয়েত ফিল্ম প্রডিউসের অন্যতম সদস্য ছিলেন। তার পিতার নাম চার্লস হেনরি ল্যাংস্টন এবং মাতার নাম ক্যারোলিন ল্যাংস্টন। তারা ছিলেন উভয়ই স্কুল শিক্ষক। 22 নম্বর প্রশ্ন, জ্যাজ কবিতা খুবই গুরুত্বপূর্ণ বা চটকদার কবিতার উন্নত প্রবর্তক বা প্রথম দিকের উদ্ভাবক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ জেমস মার্শাল ল্যাংস্টন হিউজ। তথ্য দেখুন, তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন হারলেম রেনেসাঁ আন্দোলনের নেতা ছিলেন। 1921 খ্রিস্টাব্দে তিনি ছদ্মনাম কলম্বিয়া ডেইলি স্পেকটেটর পত্রিকায় কবিতা লিখতেন। সে সময় তরুণ লেখকদের মুখপাত্র ছিল ফায়ার পত্রিকা। 1931 থেকে 37 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 6 বছর তিনি স্পেনের গৃহযুদ্ধের সময় যুদ্ধের সংবাদদাতা হিসেবে তিনি কাজ করেন। এরপর 23 নম্বর প্রশ্ন,
জাজ কবিতার বাংলা প্রতিশব্দ হল শোকতার কবিতা। এর শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অন্য প্রবর্তক বা শ্রেষ্ঠ কবি দুটোই ছিলেন জেমস মার্শাল, ল্যাংস্টন হিউজ, অপশন গ। তার রচিত এক ধরনের কবিতাকে জ্যাজ কবিতা বলে। তার রচিত কবিতাগুলি গীতিমতের জন্য বিখ্যাত। তার যৌবনকালে মার্কিন কবি কার্ল স্যান্ডবার্গ এবং ওয়াল্ট হুইটম্যানের কবিতা পড়ে তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। 1931 খ্রিস্টাব্দে তিনি ফ্র্যান্টিস টেলর এর সঙ্গে গড়ে তোলেন গোল্ডেন স্টার প্রেস। 24 নম্বর প্রশ্ন, দ্য বিগ সি এবং আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার 56 আর একটা 1940 খুবই গুরুত্বপূর্ণ নামক আত্মজীবনীমূলক বা নন ফিকশন গ্রন্থটি রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন গ, জেমস মার্শাল, ল্যাংস্টন হিউজ। নিগ্রো জাতিদের নিয়ে তিনি 1926 খ্রিস্টাব্দে দ্য নেশন পত্রিকায় দ্য নেগ্রো আর্টিস্ট অ্যান্ড দ্য রেসিয়াল মাউন্টেন নামের ইস্তাহার প্রকাশ করেছিলেন। নিগ্রোদের জীবন সংগ্রাম, তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি তার কবিতায় বারবার ফিরে এসেছে। 25 প্রশ্ন, ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত কবিতা দ্য নেগ্রো স্পিক্স অব রিভার্স 1920 খ্রিস্টাব্দে দ্য ক্রাইসিস ম্যাগাজিনে প্রকাশিত হয়। এটি তার কোন কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা? উত্তর হচ্ছে অপশন ক, দ্য ওয়ারি ব্লুজ 1926। এছাড়া তার দুটি বিখ্যাত কবিতা হলো ডিমস এবং দ্য নেগ্রো স্পিক্স অব রিভার্স, মাই পিপুল। তার প্রথম প্রকাশিত শিশুদোষ বা শিশুদোষ গ্রন্থ হলো পোপো অ্যান্ড ফিপিনা। তারপরে প্রশ্ন 26 নম্বর, ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, নট উইদাউট লাফটার 1930। আরেকটা উত্তর প্রশ্ন দেখুন, এই উপন্যাসের জন্য তিনি কিন্তু হারমন গোল্ড মেডেল, হারমন স্বর্ণপদক পেয়েছিলেন। তাই কোন উপন্যাসের জন্য তিনি হারমন গোল্ড মেডেল বা হারমন স্বর্ণপদক পেয়েছিলেন? উত্তর হচ্ছে নট উইদাউট লাফটার 1930। তার উপন্যাসগুলিতে কালোই হলো সুন্দর এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। তার উপন্যাসের প্রধান চিন্তাধারা ছিল কালো মানুষের অবস্থা সম্যক উন্নতি। 1931 খ্রিস্টাব্দে তিনি নিউ ইয়র্ক সুইটকেস থিয়েটারের চিত্রনাট্যের পল পিটার্সকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। 57 প্রশ্ন, ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত ছোট গল্প সংকলন গ্রন্থ কোনটি? এটাও ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন ক, দ্য ওয়েজ অফ হোয়াইট ফক্স 1934। তিনি 1942 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 7 বছর কমন গ্রাউন্ডের সম্পাদকীয় কলমে লিখতেন। 1949 খ্রিস্টাব্দে তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় নিগ্রোদের বিষয়ে কবিতা লিখেছিলেন। তার একটি মহত্ব প্রকাশিত কাব্যগ্রন্থ হল দ্য প্যান্থার অ্যান্ড দ্য লেস পোয়েমস অফ আওয়ার টাইমস 1967 খ্রিস্টাব্দ। 58 প্রশ্ন, ল্যাংস্টন হিউজের নাটক অবলম্বনে অগ্নিপুত্র নাটকটি ব্যক্তি রচনা করেন। উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর গৌতম সরকার। তথ্য দেখুন, জোরা নিয়েল হাস্টনের সঙ্গে যৌথভাবে তার প্রথম প্রকাশিত নাটক হলো মিউল 1935। স্বতন্ত্র আকারে তার প্রথম প্রকাশিত নাটক হলো মুলেট্টো 1935। এখানে একটা মিস্টেক আছে যে জোরা নিয়েল হাস্টনের সঙ্গে যৌথভাবে তার প্রথম প্রকাশিত নাটক হলো মিউল বোন 1935 হবে না, 1932 হবে। এটা হচ্ছে 35 হবে না, 1932 হবে। তাড়াহুড়ো করতেই মিস্টেক হয়ে গেছে। এবং স্বতন্ত্র আকারে তার প্রথম প্রকাশিত নাটক হলো মুলেট্টো 1935। তার একটি সঙ্গীত বা অপেরাধর্মী নাটক হলো ট্রাবলড আইল্যান্ড 1936। এই নাটকটি তিনি উইলিয়াম গ্রান্ট স্টিলের সঙ্গে যৌথ রচনা করেন। 29 প্রশ্ন, কবি শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল ঘোষ সম্পাদিত ও অনুদিত কবিতা সংকলন গ্রন্থ 100 বছরের শ্রেষ্ঠ নিগ্রো কবিতা 1868 থেকে 1968, সংযোজন 1970 থেকে 1994, প্রথম প্রকাশ নভেম্বর 1980। গ্রন্থে কতজন নিগ্রো কবির মোট কটি কবিতা অনুবাদ করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, 99 জন নিগ্রো কবি, মোট 121টি কবিতা। এবার একটা কথা বলি, প্রশ্নটা কিন্তু ওটা ছিল না আমার। এই গ্রন্থটি তৃণতম আফ্রো আমেরিকান কবিদের প্রতি উৎসর্গিত, সবিনয়ে পরম ভালোবাসায়। এই গ্রন্থে 14 নম্বর নিগ্রো কবির তালিকায় রয়েছেন ল্যাংস্টন হিউজেস। এই গ্রন্থের বানান অনুযায়ী এর নাম। এই গ্রন্থে হিউজের 4টি কবিতার অনুবাদ স্থান পেয়েছে। এই প্রশ্নটা এটাই দিতে চেয়েছিলাম, কিন্তু সেখানে যেহেতু যথা দিয়ে আমি লিখে দিয়েছি ইচ্ছে, কালো ছিলেন যিশু, জঙ্গি ও স্বাধীনতা, এই 4টা কবিতার স্থান পেয়েছে। ওই জন্য সবাই অ্যান্সারটা বুঝতে পেরে যাবে, ওই জন্যই প্রশ্নটাকে ঘুরে দিয়েছি। ঠিক আছে, পরীক্ষায় এত আসবে না, পরীক্ষায় আসবে কটি কবিতার স্থান পেয়েছে, 4টি কবিতার অনুবাদ স্থান পেয়েছে। ঠিক আছে, ইচ্ছে, কালো ছিলেন যিশু, জঙ্গি ও স্বাধীনতা, আমি এগুলো জানার জন্যই কিন্তু প্রশ্নটাকে ঘুরে দিয়েছি। তাহলে উত্তর কথা হবে অপশন ক, 99 জন নিগ্রো কবির মোট 121টি কবিতা। 30 নম্বর প্রশ্ন, তিনি কত খ্রিস্টাব্দে রাইটার বাইনার আন্ডার গ্র্যাজুয়েট পোয়েট্রি প্রাইজ পান? 1954 খ্রিস্টাব্দে তিনি ফ্যানিসফিল্ড ওল্ড বুক অ্যাওয়ার্ড পান। তিনি 1967 খ্রিস্টাব্দে 22 মে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 65 বছর। ল্যাংস্টন হিউজ মারা যান কবে? 1967 খ্রিস্টাব্দে। আর ল্যাংস্টন হিউজ রাইটার বাইনার আন্ডার গ্র্যাজুয়েট পোয়েট্রি প্রাইজ কবে পান? উত্তর হচ্ছে অপশন ক, 1926 খ্রিস্টাব্দে।
একটি প্রশ্ন ল্যাংস্টন ইউজ শেষ, এবার পাবলো নেরুদা শুরু। পাবলো নেরুদা 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই দক্ষিণ আমেরিকার কোন দেশের মাউল অঞ্চলের পারাল নামক স্থানে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন গ চিলি। তার জন্মস্থান পড়তে পারে পরীক্ষায়, ডবল স্টার এটা, এত ডিটেলস আসবে না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন বা তার জন্মস্থান কোথায়, উত্তর হচ্ছে চিলি। বা তিনি কোন দেশের সাহিত্যিক ছিলেন, সবই কিন্তু উত্তর হবে চিলি। দেখুন তার প্রকৃত নাম দেখুন, রিকার্দো এলিয়েজের নেপতালি রেজ বোসালতো। তার পিতার নাম দোন হোসে দেল কারমেন এবং মাতার নাম দোনা রোসা বাসোয়ালতো। জন্মের 1 মাস পরে অর্থাৎ আগস্ট মাসে তার মা মারা যান। মাত্র 10 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন এবং মাত্র 13 বছর বয়স থেকে তিনি কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তারপর প্রশ্ন দেখুন 32 নম্বর, পাবলো নেরুদার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক ক্রেপুসকুলারিও, মানে গোধূলির সময়, বাংলা অনুবাদ 1923। তার কৈশোর আর শৈশব অতিবাহিত হয় তেমুকো শহরে। এখানে সংস্কৃতি সাহিত্য চর্চা না হয় তিনি এই শহর ছেড়ে শিক্ষার জন্য চলে আসেন সান্তিয়াগোতে। তখন তিনি কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। 1972 খ্রিস্টাব্দে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় নেরুদার কবিতা অনুবাদ করেন পাবলো নেরুদার কবিতা নামে। এই অনুবাদ গ্রন্থটি তিনি উৎসর্গ করেন পাবলো নেরুদা সহযাত্রী দেশ বিদেশের কবিকুলকে। নেরুদার 6টি কবিতার বই থেকে 26টি কবিতা তিনি বঙ্গানুবাদ করেন। 33 প্রশ্ন, মাত্র 20 বছর বয়সে লেখা কোন কাব্যগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে সারা দেশে পাবলো নেরুদার সুনাম ছড়িয়ে পড়ে? উত্তর হচ্ছে অপশন খ ভিনতে পোয়েমস দি আমোর ইউনা ক্যানসিয়ন ডিসেসপেরাদা, মানে 20টি প্রেমের কবিতা এবং একটি হতাশার কারণ 1924। পাবলো নেরুদা ছদ্মনামে কবি লিখেছেন। ওই সময় চেকোস্লোভিয়ার ইয়ান নেরুদা নামের এক স্বনামধন্য লেখক ছিলেন। তার নামানুসারে তিনি ছদ্মনাম গ্রহণ করেন বা নেরুদা উপাধি যোগ করেন। তাহলে ইয়ান নেরুদা নামানুসারে তিনি ছদ্মনাম গ্রহণ করেন বা নেরুদা উপাধি যোগ করেন, কারণ তার ছদ্মনাম হচ্ছে পাবলো নেরুদা, তার প্রকৃত নাম কিন্তু আলাদা। আবার অনেকে মনে করেন পাবলো নামের উৎস সম্ভবত প্রখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর নাম অনুসারে। 34 প্রশ্ন, এল হ্যাবিটেন ইয়াসু এসপারেঞ্জা নিবাসী ও তারা আসন 26 উপন্যাস এবং স্পেন আমার হৃদয় 1938 কবিতাগুচ্ছ বা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? এগুলো আমার পড়তে দাঁত ফেটে যাচ্ছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন খ পাবলো নেরুদা। সব প্রশ্ন বানিয়ে দিয়েছি, খুব কষ্ট করে বইয়ে দাগ দাগ দিয়ে টাইপিং করে অনেক বানিয়েছি। তথ্য দেখুন 1933 খ্রিস্টাব্দে তার রেসিডেন্সিয়ান এল লা টিরা মাটির অবস্থান বা মর্তের পৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। 35 খ্রিস্টাব্দের দ্বিতীয় খণ্ড এবং 1947 খ্রিস্টাব্দের তৃতীয় খণ্ড প্রকাশিত হয়। নেরুদার স্প্যানিশ ভাষায় লেখা এক্সট্রা ভাগেরিয়া কাব্যগ্রন্থের লা ডেস টিচাডা কবিতার নবানন্দ ভট্টাচার্য অনুবাদ করেন অশোকী একজন নামে। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা পড়তে পারে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে পাবলো নেরুদার কবিতা অশোকী একজন নামে কে অনুবাদ করেন? নবানন্দ ভট্টাচার্য, কিন্তু এটা স্কোপ নেই বলে আমি ছেড়ে দিয়েছি। এই কবিতাটি নবানন্দ ভট্টাচার্যের বিদেশি ফুল রক্তের ছিটে নামক কাব্য সংকলন গ্রন্থে স্থান পেয়েছে। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, স্কোপ নেই বলে কিন্তু আমি সাইটে দিয়েছি, আলাদা করে দিতে পারিনি। 35 প্রশ্ন, পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে চিলি জাতীয় পুরস্কার পান? উত্তর হচ্ছে অপশন ক 1945 খ্রিস্টাব্দে। স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানার ফলে তার কনসালের পদ চলে যায়। মেহিকো সরকার কবিকে 1946 খ্রিস্টাব্দে আস্তে ইগল সম্মাননা জ্ঞাপন করেন। তিনি বিশ্ব শান্তি সভায় যোগ দেন। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার পুশকিনের জন্মের 150 বছর পূর্তি যোগদান করেন। আমি অনেক দেখবেন ইউটিউবার আছে যারা পাশে দাগ দেয়, যাতে আপনারা স্ক্রিনশট করলে আমাদের প্রিন্ট আউট বাজে আসে। আমি কিন্তু পাশে দাগ দিইনি, আমার প্রিন্ট আউট করতে না পিডিএফ আকারে পড়তে পারেন, তাই পাশে দাগ দিইনি যাতে অনেকের অসুবিধা না হয়। কিন্তু অনেক ইউটিউবার দেখবেন পাশে জবড়ি টবড়ি সব পছন্দের উপর জগড়ি দেয়, যাতে কেউ প্রিন্ট আউট না করতে পারে। আমি দেখুন আমার খাটনির ফলক, আমি কিন্তু পাশে কোনো জবড়াইনি, যাতে আপনারা কেউ প্রিন্ট আউট মানে কপি করে বা স্ক্রিনশট করে কিন্তু প্রিন্ট আউট করতে পারেন। 34 প্রশ্ন, পাবলো নেরুদার কোন বিখ্যাত কাব্যগ্রন্থকে চিলির মহাকাব্য বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ক কান্টো জেনারেল, কাণ্ড সর্বসময় 1950। এই কাব্যগ্রন্থটি 1948 থেকে 1950 খ্রিস্টাব্দের মধ্যে লেখা। এতে 15টি অধ্যায় আছে। এতে মোট 252টি কবিতা স্থান পেয়েছে। নেপলস থেকে বেনিয়ায় প্রকাশিত হয় লস ভার্সস দেল কাপিতান, মানে কাপ্তানের কবিতা বলি 1952। যে কবিতাগুলো নেরুদা তা প্রকাশ করেন 1962 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দে তিনি বিয়ে করেন মাতিলদে উরুতিয়াকে। কারণ বেশিরভাগ 3-4টা বউ পাবলো নেরুদা আর একজনের, হ্যাঁ একটা করে বউ আমি দেখেছি, আর বাকি তথ্য পাইনি, মানে আর হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজে, তাই দিয়েছে নামগুলো। নেরুদার কবিতা সম্পর্কে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বলেন মারাত্মক স্টার, বিংশ শতাব্দী সকল ভাষার শ্রেষ্ঠ কবি। তাহলে বিংশ শতাব্দী সকল ভাষার শ্রেষ্ঠ কবি নেরুদাকে কে বলেছেন?
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, বা কে আগে বলেছেন? পাবলো নেরুদাকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। মারাত্মক ইম্পর্টেন্ট। সাহিত্যের প্রশ্ন, জাহাজের খালাসি, রাজমিস্ত্রি, খনি মজুর, ছুতোর মিস্ত্রি কিংবা রুটি কারিগরদের নিয়ে পাবলো নেরুদা কোন কাব্যগ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চভূতের স্তোত্র 1954। তো এটা হচ্ছে অনেকে পঞ্চভূতের স্রোত বলে দেয়, কিন্তু পঞ্চভূতের স্তোত্র হবে, 1954 খ্রিস্টাব্দে। এবার তথ্য দেখুন, 1948 খ্রিস্টাব্দে চিলির প্রেসিডেন্ট ভিদেলা সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পূর্ব ইউরোপের বহু দেশের সঙ্গে সম্পর্ক ছেদ করেন। নেরুদা প্রকাশ্যে তার সমালোচনা করলে নেরুদাকে গ্রেপ্তার করার চক্রান্ত শুরু হয়। তিনি তখন আত্মগোপন করেন। পলাতক কবিতায় নেরুদার এই আত্মগোপন চরিত্রটি ধরা পড়েছে। তাহলে কোন কবিতায় নেরুদার আত্মগোপন চিত্রটি ধরা পড়েছে? পলাতক কবিতায়। শক্তি চট্টোপাধ্যায় পাবলো নেরুদার প্রেমের কবিতা নামক অনুবাদ গ্রন্থটি জানুয়ারি 1976 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গ্রন্থটি তিনি গণেশ দাকে উৎসর্গ করেছেন। এতে মোট 29টি কবিতা আছে। এগুলো স্কোপ পাইনি বলে সাইটে দিয়েছি। 8 নম্বর প্রশ্ন, ওডাস এলিমেন্টালস মানে প্রাথমিক 1954, নুয়েভাস ওডাস এলিমেন্টালস মানে নতুন প্রাথমিক 1956 এবং টার্সার লিব্রো দি লাস ওডাস ওটা তৃতীয় বই 1957, সিএন সোনেটস দি আমোর প্রেম বিষয়ক সংস্কৃতক 1959, ভাটিয়ালি কবিতা 1967, হোয়াকিম মুরিয়েতার মহিমা ও মৃত্যু, ফুলগোর ইয়া মুয়ের্তে দি জোয়াকোইন মুরিয়েটা গীতিনাট্য, লা এসপেন্দে এনসেন্দিরা জ্বলন্ত তরোয়াল 70। এই গ্রন্থগুলো রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ, পাবলো নেরুদা। এই গ্রন্থগুলো অত ইম্পর্টেন্ট না, কিন্তু দিয়েছি কেন জানেন? কারণ ভারতীয় সাহিত্য অনেকে পেয়ে যাবেন, কিন্তু আন্তর্জাতিক সাহিত্য অনেকের নামই জানেন না। ওই জন্য ভারতীয় সাহিত্য থেকে কম দিয়েছি, আন্তর্জাতিক সাহিত্য থেকে বেশি দিয়েছি। আর যেন ভারতীয় সাহিত্য একদিনে দিয়েছি, আন্তর্জাতিক সাহিত্য দুদিন মিলে পাটে পাটে 5টা করে দিয়েছি, যাতে সবাই মনে রাখতে পারেন। তো কোনো প্রশ্ন না এলেও পরবর্তীকালে এই যদি প্রশ্নগুলো খাতা লিখে রাখেন, আপনার কোনো বই বা কোনো টিচার কিছুই পড়তে হবে না অনুবাদ সঙ্গের জন্য। আজ পর্যন্ত কোনো ইউটিউবার বা কোনো স্যার এইভাবে কিন্তু প্রশ্ন বানিয়ে দেয়নি, এটা 1 নম্বর গ্যারেন্টি। আর কোনো শর্ট প্রশ্নের বই এত অথেন্টিকও নেই এইভাবে বানানো। 19 প্রশ্ন, পারিতে পাবলো নেরুদার চিলি রাষ্ট্রদূতকে পাঠানো হয়। পারিতে থাকার সময় স্পেনীয় ভাষায় তার বহুমুখী উৎকর্ষের জন্য কত খ্রিস্টাব্দে নেরুদাকে নোবেল পুরস্কার সম্মানিত করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোবেল পুরস্কার পান কত সালে? 1971 খ্রিস্টাব্দে, অপশন খ। তথ্য দেখুন, চিলি বিশ্ববিদ্যালয় থেকে 1962 খ্রিস্টাব্দে 30 মার্চ তাকে দর্শন ও শিক্ষা বিভাগে ফেরত নিয়োজিত করা হয়। 1970 খ্রিস্টাব্দে চিলির প্রেসিডেন্ট হলেন সালভাদর আনন্দ। চিলি যখন গৃহযুদ্ধ অশান্তি শুরু হয় তখন নেরুদা কৃষ্ণদ্বীপে রোগাক্রান্ত। 14 প্রশ্ন, পাবলো নেরুদার কবিতাগুচ্ছ বিশ্বভারতীতে প্রকাশিত এপ্রিল মে 1973। নেরুদাকে নিয়ে লেখা প্রথম বই, কবিকৃত 21টি কবিতার অনুবাদ। পাবলো নেরুদার আরও কবিতা বিশ্বভারতীতে প্রকাশিত 1980। নেরুদাকে নিয়ে লেখা দ্বিতীয় বই। এই অনুবাদ গ্রন্থগুলির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, সুভাষ মুখোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট। বিশ্বভারতী থেকে প্রকাশিত তার কাব্য সংগ্রহ 74 এর দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছিল পাবলো নেরুদার কবিতাগুচ্ছ। একটা তথ্য দেখুন, স্প্যানিশ সাহিত্যের মধ্যে কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা পাবলো নেরুদা সম্পর্কে বলেছেন, নেরুদা একজন অথেন্টিক কবি যার শরীর সংবেদন এমন এক পৃথিবীর যা আমাদের নয়। পাবলো নেরুদা শেষ। এরপর আসছে লাস্ট। কে আসছে লাস্ট? সেটা হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। দেখুন 41 প্রশ্ন, নিম্নলিখিত কোন সাহিত্যিক লাতিন আমেরিকার সাহিত্যিক হলেও লিখেছেন স্প্যানিশ ভাষায়? উত্তর হচ্ছে অপশন ঘ, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তথ্য দেখুন, তিনি ছিলেন বর্তমান আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাহিত্যিক উন্নত পুরোধা ব্যক্তি। তিনি 1927 খ্রিস্টাব্দে 6 মার্চ কলম্বিয়ার উত্তরাঞ্চলের আরকাতাকা শহরে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব কাটিয়েছেন মা, দাদু ও দিদিমার কাছে। দিদিমা ও তার বন্ধুদের কাছ থেকে মার্কেজ ভূত প্রেতনী দৈত্য উপত্যকার গল্প শুনতেন। তারা সকলেই কুসংস্কারগ্রস্ত ভূত প্রেত অলৌকিক ঘটনায় বিশ্বাসী ছিলেন। তার দিদিমা ভালো গল্প বলতেন। আচ্ছা, এবার দেখুন 42 নম্বর প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের প্রথম গল্প সংকলন গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, লোস ফুনারালেস দে লা মামা গ্রান্দে মানে বড় মার অন্ত্যেষ্টিক্রিয়া বা বিগ মামাস ফুনারাল 1962। আচ্ছা, তারপর তথ্য দেখুন, দাদুর উদ্যোগে তার লেখাপড়ার সূচনা হয়। দাদুর কাছ থেকে তিনি যুদ্ধের গল্প শুনতেন। গল্প শুনতে শুনতে তিনি গল্প বলার ভঙ্গি আয়ত্ত করেন। পরবর্তী সাহিত্যে এই গল্পগুলি বিশেষ প্রভাব ফেলে। 1336 হবে না, এটা একটু মিস্টেক আছে, তা 1936 হবে। 1936 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এটা 1936 হবে। 1936 খ্রিস্টাব্দে তার মাতামহ মারা যান। তার প্রথম ছোট গল্প লা তেরেসের রেজিগনেশন প্রকাশিত হয় এল এসপেকদাতোর সংবাদপত্রে
মার্কেসের। আমি এখানে বক্তৃতা দিতে আসেনি, অনুবাদ করেছে রাবেয়া রব্বানি। অনেক অনুবাদ আছে, কিন্তু আমি বেছে দিয়েছি এইগুলো পড়লে আসলে হয়ে যাবে। এখান থেকে কিন্তু বহু অনুবাদ আছে, মোটামুটি আমি বেছে দিয়েছি, ঠিক আছে? এইগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। তারপর প্রশ্ন 43 নম্বর, 1962 খ্রিস্টাব্দে কোন উপাধির জন্য গাব্রিয়েল গার্সিয়া মার্কেস কলম্বিয়ান এসো পুরস্কার বা প্রিমিয়ার এসো পান? উত্তর হচ্ছে অপশন খ, লা মালা ওরা বা ইল ইভিল আওয়ার 1962, ওই একই সালে পান। 1950 খ্রিস্টাব্দে মার্কেস বাড়ি নিয়ে একটি পাণ্ডুলিপি তৈরি করলেও তার প্রকাশ হয়নি, শিরোনাম ছিল বোয়েন্দিয়ার বাড়ি। 1958 খ্রিস্টাব্দে বাররান কিয়ার মের্সিডেসের সঙ্গে মার্কেসের বিয়ে হয়। বললাম না, নেরুদা বা মার্কেস এদের একটা বিবাহ খবর পেয়েছি, তাই আর অন্য বিবাহ হতে পারে সেটা খবর পাইনি বা তথ্য পাইনি। আমি একটা যেহেতু বিয়ে করেছে তাই নাম লিখে দিয়েছি, বাকি 3-4টা স্ত্রীর নাম লেখা সম্ভব নয়। মার্কেসের প্রেম নয়, মৃত্যুই অনিবার্য, অনুবাদ করেছেন অশোক দাশগুপ্ত। 14 প্রশ্ন, স্প্যানিশ ভাষায় লেখা কোন উপন্যাসের জন্য গাব্রিয়েল গার্সিয়া মার্কেস 1969 খ্রিস্টাব্দে ইতালির চিয়ানো, ভেনেজুয়েলার রোমুলো গালোয়েগেসো এবং 1972 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ স্টার পুরস্কার পান? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, 100 আনিওস দে সোলেদাদ, 100 ইয়ার্স অফ সলিটিউড, 1967। তথ্য দেখুন, এই উপন্যাসটি তিনি মাত্র 20 বছর বয়স থেকে লেখা শুরু করেন। প্রথমে মনস্থির করেছিলেন বিউন্ডা পরিবারকে অবলম্বন করে এই উপন্যাসটি লিখবেন। নামকরণ করবেন লা কাসা দা হাউস। এগুলো উচ্চারণ করতে পারবেন না, এতটাই কঠিন ভাষা। তারপর দেখুন 45 প্রশ্ন, স্প্যানিশ ভাষায় লেখা গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কোন উপন্যাসকে মাকন্দর পটভূমিতে বর্ণিত হয়েছে 6 প্রজন্মের কথা? উত্তর হচ্ছে অপশন গ, 100 আনিওস দি সোলেদাদ বা 100 ইয়ার্স অফ সলিটিউড, 67। এই উপন্যাসের মধ্যে প্রথম নারী চরিত্র উর্সুলা আসলে তার দিদিমার গড়া এবং কর্নেল চরিত্রটি তার দাদুর আদরে নির্মিত হয়েছে। তাহলে কোন উপন্যাসে উর্সুলা কর্নেল চরিত্রটি আছে? গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের 100 আনিওস দো সোলেদাদ উপন্যাসে। উপন্যাসে রয়েছে জাদু বাস্তবতা। কোন উপন্যাসে রয়েছে জাদু বাস্তবতা? 100 আনিওস দে সোলেদাদ উপন্যাসে। এই উপন্যাসটি পড়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের জন লিভার্ট বলেছেন, আমেরিকার শ্রেষ্ঠ উপন্যাসটি লিখলেন একজন লাতিন আমেরিকান। সেজন্য প্রশ্ন, মানে ওটাই তো শ্রেষ্ঠ আর কি বলতে পারেন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের স্প্যানিশ ভাষায় লেখা কোন উপন্যাসটি ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলক সাহিত্যের অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্নেলকে কেউ চিঠি লেখে না নামে, যেটা প্যাপিরাস থেকে কলকাতায় 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই অনুবাদটি প্রথমে পরিচয় পত্রিকার পরপর 2 সংখ্যায় প্রকাশিত হয়। মার্কেসের বিখ্যাত গল্প ষোলো ভিনিয়া আবলার পোর টেলিফোন, আমি শুধু ফোন করতে এসেছিলাম অবলম্বনে 1979 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল মারিয়া দেমি কোরাজন, অর্থাৎ মারিয়া আমার প্রিয়তমা ছায়াছবি। উত্তর হচ্ছে অপশন ক, এল কোরোনেল নো তিয়েনে কিয়েন ল স্ক্রিবা, 1961। মানে কতটা কষ্ট করে তথ্যগুলো দিতে আপনারা ভাবতে পারবেন না, তাই অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, বন্ধুকে শেয়ার করবেন। তথ্যগুলো এখন মনে রাখতে পারলেও পরবর্তীতে খাতা লিখবেন, এখন শুধু দেখে যাবেন পরীক্ষায়, ঠিক আছে? এখন অত পড়তে হবে না, আর কোনো বই আমার চাই না অনুবাদ সংঘ থেকে। আর যারা পরীক্ষা দিয়ে পরীক্ষা দেবেন, নাহলে অবশ্যই এগুলো কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর আমার কাছে কিন্তু আবার তথ্য পাবেন, তথ্যর এত বেশি কোথাও জায়গায় পাবেন না, সে আপনার শেয়ার হোক বা মানে কোনো বই হোক। বইতে তো অবশ্যই তথ্য পাবেন, কিন্তু সেগুলো সংক্ষিপ্ত করে বা মেনগুলো বেছে একত্রিত করা খুব মুশকিল। 47 প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষার শিক্ষক শ্রী তরুণ কুমার ঘটক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কোন উপন্যাসটি স্প্যানিশ ভাষার মূল উপন্যাস থেকে সরাসরি বাংলা ভাষা অনুবাদ করেন নিঃসঙ্গতা শতবর্ষ, জানুয়ারি 2014 নামে? মার্কেসের উপন্যাসটি ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন গ্রেগরি রাবাসা 100 ইয়ার্স অফ সলিটিউড, 1970 নামে। গ্রেগরি রাবাসা এই উপন্যাসটি অবলম্বনে GH হাবিব বাংলা ভাষা অনুবাদ করেন নিঃসঙ্গতার 100 বছর, ফেব্রুয়ারি 2000 নামে। মানে ব্যাকেটে প্রকাশ সাল আছে, ঠিক আছে? আমি একসঙ্গে পড়ে দিচ্ছি। উত্তর হচ্ছে অপশন খ, 100 আনিও দে সোলেদাদ, মানে 100 ইয়ার্স অফ সলিটিউড, 1967 নামে। 18 প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের আত্মজীবনীর প্রথম খণ্ড ভিভির পারা কান্তাল্লা, মানে বলার জন্যই বাঁচা, কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, অক্টোবর 2002 সালে। তথ্য দেখুন, এই আত্মজীবনী ইংরেজি ভাষায় লিভিং টু টেল দ্য টেল শিরোনামে প্রকাশিত হয় নভেম্বর 2003 সালে, মানে 1 বছর 1 মাস পরে বা 1 বছর পরে প্রায়। মার্কেসের সর্বশেষ উপন্যাসটি হলো মেমোরিয়া দে মিস পুতাস ট্রিস্টেস। এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি স্কোপ পাইনি তাই দিতে পারিনি, কারণ একটা অন্য প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই উপন্যাসটি অক্টোবর 2004 সালে হিম্পানি মন্তদরি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল। তাহলে মার্কেসের সর্বশেষ উপন্যাস কি? মেমোরিয়া দে মিস পুতাস ট্রিস্টেস, প্রকাশের অক্টোবর 2004 সাল। প্রকাশনা সংস্থা লাগবে না। মার্কেস 1997 সালে কালান্তর অসুখে আক্রান্ত হন। কোন অসুখে আক্রান্ত হন? কালান্তর অসুখে। বোগোতার সাপ্তাহিক সংবাদপত্র কাম্বিওর
সম্পাদক দায়িত্ব নেন মার্কেস। 49 প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের আন সেনর মু ভেজো কন উনাস আলাস এনরমেস গল্পটি বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেছেন? ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন ঘ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এমনকি মার্কেসের নোবেল ভাষণটিও বাংলা ভাষায় তিনি অনুবাদ করেছিলেন, মানে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর হচ্ছে অমিতাভ রায় মার্কেসের 10টি গল্প বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেন মার্কেস গল্প সংকলন। দিগঙ্গন প্রকাশন, নতুন দিল্লি, জানুয়ারি 1999। এছাড়া অমিতাভ রায় গাব্রিয়েল গার্সিয়া মার্কেস গল্প সমগ্র গ্রন্থটিতে মার্কেসের 39টি গল্প স্প্যানিশ থেকে বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেন বা নাম দিয়েছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস গল্প সমগ্র। দেশ পাবলিশিং, কলকাতা 2006। এগুলো ইম্পর্টেন্ট, অনেক অনুবাদ আছে কিন্তু আমি মেনগুলো দিয়েছি, অত পরে লাভ নেই। আচ্ছা, একটা প্রশ্ন আমি বলতে ভুলে গেছি, এটা আমি দিয়েছিলাম কি জানি না, যে ল্যাংস্টন হিউজ কোন রোগে আক্রান্ত হন? উত্তর হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। আমি এটা দিয়েছি না জানি না, এবার মনে রাখবেন ল্যাংস্টন হিউজ কোন রোগে আক্রান্ত হন বা আক্রান্ত হয়ে মারা যান? প্রোস্টেট ক্যান্সার। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, লাস্ট প্রশ্ন, তার আগে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কেউ এই মুহূর্তে হিংসা করবেন না, ঠিক আছে? কেউ না হিংসা করে সবাইকে শেয়ার করে দেবেন। যারা পরীক্ষা দিয়েছেন তারা কমেন্ট করছেন কত নম্বর পেয়েছেন। আর এই কঠিন প্রশ্ন অনেকে পরীক্ষা দেবেন না জানি, তো আপনারা অবশ্যই কেমন হয়েছে প্রশ্নপত্র অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলেই আমার এগুলো সার্থক হবে। এত রাত জেগে আমার এইগুলো, এটাই আমার মাদ্রাসার আগে শেষ। কালকে ভালো পরীক্ষা দিন। 5 তারিখ থেকে আবার যোগাযোগ করবেন, 4 তারিখ রেস্ট নেবেন, ঠিক আছে? 5 তারিখ যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া আছে। আর অবশ্যই সবাই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 7 থেকে 10 নতুন ব্যাচ শুরু করব। এই ফ্লোতে আপনারা গা ভাসাবেন। আর যারা একদম নতুন ভাবছেন কী করবো, তারাও যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নেব আমাদেরকে একত্রিত করার। অবশ্যই আপনারা পুরাতনের সঙ্গে গা ভাসাবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই পুরাতন হয়ে যাবেন, আপনাদের ঝরঝরা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এই দায়িত্ব আমরা নেব। তার আগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটি। লাস্ট প্রশ্ন 50 নম্বর, কত খ্রিস্টাব্দে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন গ, 1982 খ্রিস্টাব্দে। আমি যে ভিডিওটি বানিয়েছি আজকে, তার মধ্যে 5 জনের মধ্যে 4 জন, ল্যাংস্টন হিউজ বাদে, টি.এস. এলিয়ট, তারপর হচ্ছে পাবলো নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস বা আর্নেস্ট মিলার হেমিংওয়ে, 4 জনই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। শুধু পাননি হচ্ছে ল্যাংস্টন হিউজ, যিনি ছিলেন নিগ্রো কবি। তার বাবা মায় কিন্তু শিক্ষক ছিলেন। আবার তথ্য দেখুন, 1986 খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় মার্কেসকে ডিএড ডিগ্রি প্রদান করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়ান বিশ্ববিদ্যালয় 1972 খ্রিস্টাব্দে মার্কেসকে ডিএড উপাধি প্রদান করেন। লাং এবং ইউরিনারি ট্র্যাকে সংক্রমণের জন্য মেক্সিকো হাসপাতালে ভর্তি হন মার্কেস। তাহলে লাং এবং ইউরিনারি ট্র্যাকে সংক্রমণের জন্য কে মেক্সিকো হাসপাতালে ভর্তি হন? মার্কেস। বা মার্কেস কোন রোগে আক্রান্ত হন? ইউরিনারি ট্র্যাকে সংক্রমণের জন্য। 2014 সালে 17 এপ্রিল 37 বছর বয়সে মার্কেসের জীবনাবসান হয়। এই হচ্ছে আজকের টপিক, সবাই আসলে দেখে নেবেন। আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই সবাই আমার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, পরীক্ষা ভালো করে দেবেন। শুভরাত্রি।